হ্যালো লিসেনার, বিগত দুইটা লেকচার ধরে আমরা এই ম্যাথড ওভাররাইডিং, রান টাইম পলিমরফিজম এগুলো নিয়ে এতটাই বেশি ডিসকাস করে ফেলেছি, আমি বুঝতেই পারছি আজকে আপনারা সবাই অলরেডি বোর হয়ে গেছেন। সো এই জন্য আজকের লেকচারে আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি প্রোগ্রামিং করা শুরু করে দিব। সো আমি এই জন্য আর প্রেজেন্টেশন স্লাইড ওপেনই করিনি, আমি ডিরেক্টলি ক্লিপস ওপেন করে রাখছি। ওকে, তো আজকে আমরা একদম ইনহেরিটেন্স অ্যাপ্লাই করে ম্যাথড ওভাররাইডিং কীভাবে কাজ করে এই সব কিছু আমরা দেখবো একদম পুরো প্র্যাকটিক্যালি। তো আমরা যেহেতু আজকে মেথড ওভাররাইডিং দেখব, সো আমরা নতুন একটা প্যাকেজ ক্রিয়েট করে নিই, যেই প্যাকেজটা অ্যাকচুয়ালি হবে কী হবে প্যাকেজটা পলিমরফিজম। ওকে, তো আমরা এখন একটা ক্লাস ক্রিয়েট করব। আচ্ছা, তার আগে বলি আমরা আজকে যেই প্রোগ্রামটা দেখতে যাচ্ছি বা করতে যাচ্ছি এটা একটু মজার। এটা হলো কি যে আপনি এমন একটা অ্যাপ ডেভেলপ করতে যাচ্ছেন, সেটা হলো কি যে ডে রিমাইন্ডার বা মেমোরেবল ডে রিমেম্বার এই ধরনের একটা অ্যাপ, যেটা কাজ হলো যে আমরা আমাদের পার্সোনাল কোনো বা মেমোরেবল কোনো ডেট আমরা ওখানে সেভ করে রাখতে পারি, যেটা পরবর্তীতে আমাদেরকে অ্যালার্ট দেবে, অ্যালার্ম করে আমাদের অ্যালার্ম দিয়ে হচ্ছে আমাদেরকে ডেটটা জানিয়ে দিবে। তো এই যে পুরো প্রজেক্টটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট, অনেক লাইনে কোড লিখতে হবে, অনেক কিছু আছে, ডাটাবেজের কাজটা থেকে শুরু করে অনেক কিছু। তো আমরা জাস্ট এই প্রজেক্টের ছোট্ট একটা পার্ট, ছোট্ট একটা অংশের কাজ আমরা দেখব, যেটার মাধ্যমে আমরা আমাদের মেথড ওভাররাইডিং এই কনসেপ্টটাকে আমরা 100% ক্লিয়ার করে ফেলবো। সো আমি এখন একটা ক্লাস ক্রিয়েট করি, যেই ক্লাসের নাম আমি দিলাম ম্যারি। তার মানে কি, ওই অ্যাপের মধ্যে এমন একটা অপশন আছে, যে অপশানে দ্যাট মিনস একটা ক্যাটাগরি, যেখানে কী করবে ইউজাররা তাদের হচ্ছে ম্যারি ডেট, অ্যানিভার্সারি ডেট বা হচ্ছে এঙ্গেজমেন্ট ডেট, এগুলো তারা লিখে রাখতে পারবে। বা দেখা যাচ্ছে পরবর্তীতে এমন হবে অ্যাপের মধ্যে ওই প্রত্যেকটা পার্টিকুলার ফোল্ডারে তাদের হচ্ছে মেমোরেবল ইমেজগুলো তারা হচ্ছে ক্লাউডে সেভ করে রাখতে পারবে। তো আমরা জাস্ট এখন চিন্তা করতেছি যে হ্যাঁ, আমরা জাস্ট ওই ক্লাস থেকে শুধুমাত্র লিখতেছি, ওই ক্লাসের মধ্যে মেথডগুলো আমরা লিখবো। তো আমরা এখন এই ম্যারি ক্লাসের মধ্যে দুইটা মেথড লিখতে পারি এভাবে। হ্যাঁ, এঙ্গেজমেন্ট ডেট, অ্যাকচুয়ালি যেই ডেটে এঙ্গেজমেন্ট হবে তো সেই ডেটটা এই মেথডটা সেভ করে রাখতে পারবে, ধরে রাখতে পারবে। আরেকটা মেথড লিখতে পারি আমরা যে ম্যারি ডেট। তো আমরা এখানে একটা লাইন এভাবে প্রিন্ট করাতে পারি যে engagement will be done on 25 January. কপি করে নিলে, আচ্ছা এখানে দিলাম 22, কপি করে নিলাম। তাহলে এঙ্গেজমেন্ট যেহেতু 22-তে হয়েছে, তাহলে ম্যারি হতে পারে কবে, দিলাম 26, দ্যাট মিনস 26 তারিখে হবে, বিয়ে হবে। ওকে, এখন আমরা একটা ক্লাস ক্রিয়েট করব, যেই ক্লাসের নাম আমি দিব এরকম যে টেস্ট ম্যারি দিতে পারি, বা টেস্ট ম্যারিতে টেস্ট ওভাররাইডিং, টেস্ট ওভাররাইডিং। ওকে, যেই ক্লাস থেকে আমি একটা মেইন মেথড কল করব। এখন এই মেইন মেথডের মধ্যে আমি ম্যারি ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। এখন আমি যদি ম্যারির পর একটা ডট দিই, তাহলে আপনি কি দেখতে পারবেন, এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন এবং ম্যারি ডেটও আমরা দেখতে পারবো। ওকে, এখন যদি আমি অবস্থায় প্রোগ্রামটা রান করি, তাহলে আমি দেখতে পাবো যে ম্যারি উইল বি ডান অন 26 জানুয়ারি। এখন ধরলাম কোনো কারণে সামহাও অ্যাক্সিডেন্টালি কোনো কারণে বিয়ে পিছিয়ে গেল, 26 তারিখে না হয়ে বিয়ে হবে হচ্ছে 28 তারিখে। তো এখন আপনি কি করবেন, আপনাকে বলা হলো যে আপনি এটা চেঞ্জ করে দেন মেথডের মধ্যে, আমরা বিয়েটা যেটা হবে সেটা 26 তারিখে হবে না, সেটা 28 তারিখে হবে। এখন আপনি কি করবেন, আপনি কি এখানে এই যে ক্লাসটা অ্যাকচুয়ালি যে প্রোগ্রামে লিখেছিল এই ক্লাসের মধ্যে ঢুকে আপনি কি দেখলেন যে যেহেতু এখান থেকে ম্যারি ডেট কল করা হচ্ছে ম্যারির অবজেক্ট ক্রিয়েট করে, তাহলে কি ম্যারি নামে একটা ক্লাস অবশ্যই আছে। তাহলে আমি ম্যারি ক্লাসে ঢুকার পরে দেখলাম যে এখানে এটা, আপনি কি এখান থেকে চেঞ্জ করে দিবেন না, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আপনি ইচ্ছা করলে, বাট এখান থেকে চেঞ্জ করা আসলে বেস্ট প্র্যাকটিস হবে না, যেহেতু আমরা ওপি প্যারাডাইম মেনটেন করে কোড করতেছি। সো আমরা ফিউচারে সব কিছু ওপি প্যারাডাইম মেনটেন করেই কোড করবো। আপনি পৃথিবীর যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন না কেন, হোক সেটা পিএইচপি, পাইথন বা আপনার যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ, এখন সবচেয়ে টপ লেভেলে কি মোটামুটি জাভা
পাইথন, তাই না? আর পিএইচপিটা তো অ্যাভারেজে মানে গড়পড়তা সবসময়ই চলে। তো এগুলো সব কিন্তু আপনার ওওপি বেসড। ইভেন আপনার যে ফ্লাটার বা যেগুলো আছে সবই কিন্তু ওওপি বেসড। ওকে, তো আপনি এটা করবেন না, আপনি ডিরেক্টলি ম্যারি ক্লাসের মধ্যে কিছু চেঞ্জ করবেন না। আপনি তখন করলেন কি, ফাইন, আমি তোমার ম্যারি ক্লাসে কোনো হাত দিব না। আপনি চেঞ্জ ম্যারি নামে একটা আলাদা ক্লাস ক্রিয়েট করলেন, আপনার নিজস্ব ক্লাস। ওকে, এবং ওই ক্লাসের মধ্যে আপনি করলেন কি, যে এক্সটেন্ড করলেন কাকে, ম্যারিকে। আপনি ম্যারি ক্লাসকে এক্সটেন্ড করে দিলেন। এতে করে কি হবে, ম্যারি ক্লাসের মধ্যে যেই মেথডগুলো ছিল, যেহেতু এগুলো ডিফল্ট মেথড, সেহেতু অ্যাজ ইউজুয়াল এইগুলা কী করবে, ইনহেরিটেন্সের সূত্র অনুযায়ী এই ক্লাসের মধ্যে এক্সিস্ট করতেছে। আপনি এখন এখানে আরেকটা মেথড লিখতেছেন যে ম্যারিডেট। দেখেন তার মানে কি হলো, এই চেঞ্জ ম্যারি ক্লাসের মধ্যে তো মানে সুপার ক্লাস বা এই বেস ক্লাসের ম্যারিডেটটা তো আসেই মেথড, দেন আমরা এক্সপ্লিসিটলি আবার এই চেঞ্জ ম্যারি ক্লাসের মধ্যে এই মেথডটাকে লিখলাম। তাহলে এখন এই মেথডটা হয়ে যাবে ওভার রিডেন মেথড, আর এই মেথডটা হয়ে যাবে ওভার রাইডিং মেথড। এটা হবে ওভার রাইডিং মেথড এবং এটা হবে কি ওভার রিডেন মেথড। আচ্ছা, ওকে, ওভার রিডেন মেথড লিখে রাখতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আপনি আপনার নিজের ওভাররাইড করা মেথডের মধ্যে আপনি আপনার নিজের ইমপ্লিমেন্টেশন অ্যাড করেন। সো আপনি করলেন কি, এখন যেহেতু ম্যারি ডেট চেঞ্জ হয়ে যাবে, কপি পেস্ট করলাম, 26 তারিখে হবে না, সেটা হবে হচ্ছে 29 তারিখে। আপনি জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিলেন, 29 করে দিলেন। ওকে, এখন আমি টেস্ট ওভাররাইড ক্লাসের টেস্ট ওভাররাইড এই ক্লাসের মধ্যে কী করব, এখন আমি চেঞ্জ ম্যারি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। করার পর আমি আচ্ছা এটাকে আপাতত কমেন্ট আউট করে দিই। চেঞ্জ ম্যারি দেওয়ার পর যদি ডট দেই তাহলে আমি এখান থেকে ম্যারিডেট দেখতে পাচ্ছি। দেন এখন আমি প্রোগ্রামটাকে রান করি। দেখেন ম্যারি উইল বি ডান 29 জানুয়ারি। এতে করে কি হলো, যে আমরা এক্সিস্টিং ক্লাসের মধ্যে আমরা মানে হাতে দিলাম না, এক্সিস্টিং ক্লাসে কোনো কিছু মডিফাই করলাম না, ওই ক্লাসে ধরলাম না, কিছুই করলাম না। যেহেতু এটা আদার্স প্রোগ্রামের কোড, সেহেতু আদার্স প্রোগ্রামের কোডে আমি কেন লিখবো, কেন তাকে আমি ডিস্টার্ব করবো। আমি আমার নিজের মতো ক্লাস ক্রিয়েট করলাম, জাস্ট আমি ওটাকে ওভাররাইড করে নিয়ে চলে আসলাম, নিয়ে আসে আমার নিজের মনে যা ইচ্ছা আমি তাই এখানে ইমপ্লিমেন্ট করে ফেললাম। করার পর এখন টেস্ট ওভাররাইড ক্লাস থেকে আমি এই মানে নতুন যে ক্লাস ক্রিয়েট করলাম, এই ক্লাস থেকে মানে ম্যারিডেটকে কল করে আমি আউটপুটে দেখতে পারছি। তো এইটাই কিন্তু সবসময় প্র্যাকটিস করা হয়ে থাকে। আমি যে সিম্পল একটা এক্সাম্পল দেখলাম, এরপর আপনি যখন বড় বড় মানে এক্সাম্পল দেখবেন যে হ্যাঁ কোনো একটা ফিচার আছে, ম্যারি ক্লাসের মধ্যে কোনো একটা ফিচার আছে, তো আপনি ফিচারটাকে মডিফাই করতে যাচ্ছেন, আর একটা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেহেতু আপনি এই চেঞ্জ ম্যারি ক্লাসের মধ্যে চাইল্ড ক্লাসের মধ্যে আপনি নিজের মতো করে ইমপ্লিমেন্টেশন অ্যাড করেন, ওটাকে আরও অ্যাডভান্স করেন। এতে করে কী হলো, আপনি ম্যারি ক্লাসে আলাদা যে মানে এক্সট্রা যে মেথডটা আছে এগুলো তো সবই আপনি অ্যাক্সেস করতে পারছেন, ওগুলোও থাকলো আপনার, আবার আপনার নিজের ক্রিয়েট করা নিজের ইমপ্লিমেন্টেশন অ্যাড করা মেথডও এখানে থাকতেছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেথড ওভাররাইডিংয়ের সবচেয়ে বড় বেনিফিট। তো এই ক্ষেত্রে যে বিষয়টা আমি আগেও ডিসকাস করেছিলাম থিওরিটিক্যাল, সেটা হলো যে মেথড সিগনেচার 100% সেম হতে হবে। মেথড সিগনেচার, হ্যাঁ আপনি অ্যাক্সেস মডিফায়ার একটু মানে করতে পারেন। যেমন দেখেন আমি যেটা বলছিলাম যে আপনি এটাকে করলেন কি ডিফল্ট করছেন, তাই না? সো ডিফল্টের চেয়ে রেস্ট্রিকটিভ কোনটা, প্রাইভেট। সো আমি যদি এখানে প্রাইভেট ডিক্লেয়ার করি, সাথে সাথে কম্পাইল টাইম ইরো দিবে, কম্পাইল টাইম ইরো দিচ্ছে, করতে পারবো না। বাট আপনি এটাকে করে দিলেন হচ্ছে না, প্রাইভেট তো করা যাবে না, আপনি এটাকে করলেন হচ্ছে প্রোটেক্টেড করলাম। সো মানে প্রোটেক্টেডের চেয়ে রেস্ট্রিক্টেডকে ডিফল্ট। দেখেন ডিফল্ট কিন্তু প্রোটেক্টিভের মানে প্রোটেক্টেডের চেয়ে কিন্তু রেস্ট্রিক্টিভ আরও বেশি। সো সাথে সাথে এখানে ইরোর দিচ্ছে। আপনি যদি এখন এটাকে পাবলিক করে দেন, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। এইটাই আমি বলতে চাইছিলাম তখন, যে সুপার ক্লাসের মেথডের চেয়ে
সাব ক্লাসের মধ্যে যে আমরা ওভাররাইডিং যে মেথডটা লিখবো সেই মেথডের ভিজিবিলিটি কখনোই সুপার ক্লাসের চেয়ে রিডিউস করা যাবে না, তার চেয়ে আমি বাড়াতে পারবো। যেমন দেখেন প্রোটেক্টেড মোটামুটি রেস্ট্রিক্টেড, তাই না? প্রোটেক্টেড হলে কিন্তু আমি মানে আউটসাইড প্যাকেজ থেকে আমি মানে অ্যাক্সেস করতে পারবো না, বাট সাব ক্লাসের মাধ্যমে আমি করতে পারবো যেটা। বাট পাবলিক দেখেন পুরো ওপেন, মানে এটার অ্যাক্সেসিবিলিটি ভিজিবিলিটিটা সবচেয়ে ওপেন। সো আমি এখানে পাবলিক ইউজ করতে পারতেছি, আমি এখানে প্রোটেক্টেডও ইউজ করতে পারবো, আমি এখানে প্রোটেক্টেডও করতে পারবো। ওহো সরি, কোনো সমস্যা নেই, কোনো ইরোর নাই। বাট আমি এখানে প্রাইভেট বা ডিফল্ট এগুলো করতে পারবো না। প্রোটেক্টিভের চেয়ে যেগুলো বেশি রেস্ট্রিক্টেড সেগুলো আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না। দ্যাটস ইট। ওকে, আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এখন আমরা আরেকটা বিষয় দেখব, এটাও আপনাদের বলে রাখা বেটার। সেটা হলো অনেক সময় আপনি দেখবেন যে ইক্লিপসে বা বিভিন্ন সময় অ্যান্ড্রয়েডে যখন কাজ করব এরকম একটা অ্যানোটেশন দেখতে। দেখেন আমি ওভাররাইড কথাটা লিখলাম না, দেখেন কেমন জানি একটু ফেড হয়ে গেল। আমি নর্মাল কোনো কিছু লিখলাম, যদি নর্মাল মানে কোনো কিছু লিখতাম এখানে, তাহলে কিন্তু ইরোড দিত বা হচ্ছে এই ধরনের, মানে দেখেন আমি কিন্তু অ্যানোটেশন দিয়েই লিখছি বাট ইরোড দিচ্ছে। বাট ওভাররাইড লিখলাম কোনো প্রবলেম না, বিকজ এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এবং এই ওভাররাইড অ্যানোটেশনটা বেসিক্যালি ইউজ করা হয়ে থাকে যখন আমরা মানে প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে ওভাররাইড করি চাইল্ড ক্লাস থেকে, তখন এই চাইল্ড ক্লাসের মেথডের আগে এই ধরনের ওভাররাইড অ্যানোটেশন দেওয়া উচিত। এটা দেওয়া ম্যান্ডেটরি না, বাট দেওয়া উচিত। এতে করে কি হয় যে মানে নতুন কোনো প্রোগ্রামার যখন আসে, মানে দেখেন আপনার এই ক্লাসটা হঠাৎ করে কেউ একজন আসলো, মানে আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো পরিচিত প্রোগ্রামার আসলো, সে কিন্তু আপনি যদি ওভাররাইড অ্যানোটেশন না দেন সে বুঝবে না যে এটা কি আসলে ওভাররাইড মেথড না কি মেথড। যেহেতু আপনি তো এটা তো আমি আপনাদের বোঝার সুবিধাতে লিখছি, এটা তো আপনি লিখবেন না। বাট যখন এই ওভাররাইড অ্যানোটেশন দেখবে তখন সে ভাববে না আসলেই নিশ্চয়ই এই মেথডটাকে ওভাররাইড করা হয়েছে, এই মেথডটা কোনো ক্লাসে লেখা আছে, আমি এটাকে ওভাররাইড করতেছি। তো ওভাররাইড অ্যানোটেশনের মাধ্যমে আমরা এটা বুঝাই। এবং এই ওভাররাইড মানে অ্যানোটেশনটা দিলে আমাদেরকে মাস্ট বি ইমপ্লিমেন্ট করতেই হবে, আমাদেরকে মাস্ট বি ইমপ্লিমেন্ট করতেই হবে ওভাররাইড অ্যানোটেশন যদি আমরা ইউজ করি। যেমন দেখেন আমি যদি ম্যারি ক্লাসের মধ্যে হ্যাঁ এটা না দিতাম, মনে করেন ম্যারি ডেট এটা ছিল না মনে করেন, এবং এই চেঞ্জ ম্যারির মধ্যে দেখেন আমি ওভাররাইড ইউজই করতে পারবো না। তার মানে কি ওভাররাইড এই কিওয়ার্ডটা কিন্তু আপনি এমনি ইউজ করতে পারবেন না, যে কোনো মেথডে ইউজ করতে পারবেন না। মানে যদি সেই মেথডটা আসলেই ওভাররাইড মেথড হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি অ্যানোটেশনটা ইউজ করতে পারবেন। যেমন দেখেন আমি এখন ম্যারি ক্লাসের মধ্যে আবার করে দিচ্ছি, আন্ডু করে দিচ্ছি, দেখেন আর কোনো ইরোর নাই। সো এগুলো হচ্ছে কি বেস্ট প্র্যাকটিস। তো আপনি যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জব করবেন তখন আপনি নিজেও এগুলো প্র্যাকটিসগুলো করবেন এবং আপনার জুনিয়র যারা থাকবে বা আপনার আদার্স কলেজ যারা থাকবে তাদেরকে এগুলোতে আপনি উদ্বুদ্ধ করবেন, যাতে করে আমরা এই প্র্যাকটিসগুলো মেনটেন করে কোড করতে পারি। ওকে, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, যে এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু টেকনিক্যালি একটু ডিপলি বিষয়গুলো একটু বোঝার ট্রাই করবো। সো এটা বোঝার জন্য আমি একটা ক্লাস ক্রিয়েট করব, যে ক্লাসের নাম আমি দিব জাস্ট সিম্পল একটা ক্লাস, কী দিই ফার্স্ট বা আচ্ছা একটা ক্লাস দিই সিম্পল, একটা ক্লাস ক্রিয়েট করে ফেলি, ক্লাস বি একটা ক্লাস, আর একটা ক্লাস ক্রিয়েট করব যেটা হচ্ছে আমাদের কলার ক্লাস। কলার ক্লাস হচ্ছে আমরা নামে দিই কলারই দিই বা অন্য কিছু দিতে পারতাম। এখন এই পাবলিক ক্লাসের মধ্যে আমি একটা মেথড লিখব সিম্পল একটা একদম, এখানে অ্যাকচুয়ালি মানে কোডিংটা অ্যাকচুয়ালি মেইন ফ্যাক্ট না, এখানে ফ্যাক্টটা হচ্ছে জিনিসটা একটু বুঝা একটা ব্যাপার। ভয়েড M1 ভয়েড M2 দুইটা মেথড, এর মধ্যে আমরা লিখতে পারি এভাবে যে কি লিখতে পারি, M1 মেথড অফ ক্লাস এ, লিখলাম যে M1 মেথড অফ ক্লাস এ, এটা কি M2 মেথড অফ ক্লাস এ। একটু কপি টপি করে রাখি, ক্লাস বি এ চলে যাচ্ছি, বিকে আমরা কি করব অ্যাজ ইউজুয়াল এক্সটেন্ড করবো একে। সো এর মধ্যে যে মেথড আছে M1 এবং M2, এই দুটো মেথড আমাদের এখানে চলে আসছে অলরেডি, সাথে সাথে কম্পাইলার আমাদেরকে দিয়ে দিচ্ছে ইমপ্লিসিটলি, চোখে দেখতে পাচ্ছি না। আমি করলাম ভয়েড M2টাকে রাখলাম এবং আরেকটা মেথড লিখলাম ভয়েড M3, M2 মেথড অফ ক্লাস বি, বা লিখে দিলাম এভাবে চাইল্ড ক্লাস, বুঝতে সুবিধা হবে একটু। এখানে লিখতে পারি আমরা এভাবে
সুপার ক্লাস কপি করে নেই, এখানেও দিয়ে দিই সুপার ক্লাস। এটাকে দিই M3 মেথড অফ ক্লাস বি চাইল্ড ক্লাস। ওকে, তা আমরা একটু বুঝতে পারছেন যে ক্লাস এতে দুইটা মেথড ছিল M1 এবং M2, এবং আমরা ক্লাস এর মধ্যে একটা মেথড M2 কে আমরা ওভাররাইড করছি। সো আমরা এখানে দেখেন ওভাররাইড অ্যানোটেশন আমরা দিতে পারতেছি, বাট দেখেন এটাকে যদি আমি এটার উপর বসাই দিই, সরি কার মধ্যে ঢুকলাম, ওভাররাইডকে যদি আমি এখানে বসাই দিই সাথে সাথে ইরোর, বিকজ এই মেথডটা তো ওভাররাইড না, আমরা তো M3 নামে কোনো মেথড তো এই ক্লাসের মধ্যে নাই, সো এটা আমি এটা করতে পারবো না, আমাকে করতে দিবে না। এবং এই M3 এটা হচ্ছে চাইল্ড ক্লাসের সম্পূর্ণ নিজস্ব মেথড, মানে এটা কোনো ওভাররাইড কিচ্ছু না, এটা সিম্পল একটা মেথড, এই ক্লাসের নিজস্ব একটা মেথড। এখন আমরা এই কলার ক্লাসের মধ্যে বেশ কিছু কাজ করব। মেন মেথড লিখে নিলাম, আমরা এখানে এ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, এ ইকুয়ালস টু নিউ এ, এবং একইভাবে বি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, বি ইকুয়ালস টু নিউ বি। এ এবং বি এই দুইটা ক্লাসের অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম। এখন আমি এ দিয়ে ডট দিলে M1 মেথড পারছি লিখতে, আবার এ দিয়ে ডট দিলে M2 মেথড লিখতে পারতেছি। এই M1 এবং M2 কার মেথড অ্যাকচুয়ালি বলেন তো? প্যারেন্ট ক্লাসের মেথড। আমি যখন রান করি কি দেখতে পারবো? M1 মেথড অফ ক্লাসে সুপার ক্লাস। ওকে ফাইন। আমি দেখেন বি ক্লাসের মধ্যে তো এক্সট্রা একটা মেথড ছিল M3, দেখি তো এ ডট M3 বলে কিছু আছে কিনা। দেখেন M1 এবং M2 M3 নামে কোনো মেথড আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো না। আমি এখন চলে যাচ্ছি এই চাইল্ড ক্লাসের রেফারেন্স ধরে, দেখেন বি ডট দিলাম, এম লিখলে দেখেন M1 M2 M3 তিনটাই করতে পারতেছি। M1 M2 M3 এটা কেন করতে পারতেছি? কারণ এই বি এর মধ্যে বি ক্লাসের মধ্যে M1 আছে, M2 আছে, M3ও আছে। এখন তাহলে মানে এখানে আমি যদি প্রোগ্রামটা রান করি আমি কি দেখতে পারবো? M1 মেথড অ্যাকচুয়ালি কার? M1 মেথড অবশ্যই হচ্ছে প্যারেন্ট ক্লাসে। এবং এই M2টা কার? M2 হলো মানে ক্লাস বি এর ওভাররাইড মেথডটা, আর M3টা কার? ক্লাস বি এর নিজস্ব মেথডটা। ওকে, এখন আমরা একটা কাজ করব। আচ্ছা এখানে একটা কাজ করি যে আমরা প্রিন্ট করি নিউ লাইনে। আচ্ছা ইরোর, আচ্ছা ERR এটা মানে কি জানেন? ইরোর। হ্যাঁ এখানে আউট দিয়ে দিই। ওকে পুরো রান করি, দেখেন এ কি সুপার ক্লাসের মেথড, দেন কি এটা কি চাইল্ড ক্লাসের ওভাররাইড মেথড, এবং হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হলো চাইল্ড ক্লাসের লিখে দিতে পারি এইভাবে ওভাররাইড মেথড, বুঝতে আরও সুবিধা হবে। ওভাররাইড মেথড এবং এটা হলো কি চাইল্ড ক্লাসের নিজস্ব মেথড। তো আশা করি এই প্রোগ্রামটুকু আপাতত এই পর্যন্ত আপনারা সবাই এখন বুঝতে পেরেছেন যে এখানে মানে এ ক্লাসের মধ্যে এই M2টা কি অ্যাকচুয়ালি ওভার রিডেন মেথড, এবং এই বি ক্লাসের মধ্যে M2 হলো কি ওভার রাইডিং মেথড, তাই না? এবং আমরা এখান থেকে যখন রান করতেছি তখন আমরা এগুলো বুঝতে পারলাম যে হ্যাঁ এই M1টা হচ্ছে সুপার ক্লাসের, এবং হচ্ছে M2টা হচ্ছে চাইল্ড ক্লাসের, এবং M3টা হচ্ছে কি চাইল্ড ক্লাসের সম্পূর্ণ নিজস্ব মেথড। এখন আমরা ওভার রাইডিংটা অ্যাকচুয়ালি দেখে ফেললাম, যেটাকে বলা হয়ে থাকে মেথড ওভার রাইডিং। যেমন আমরা মেথড ওভারলোডিং যেমন দেখেছিলাম, এটাকে বলা হয়ে থাকে মেথড ওভার রাইডিং। এখন আমরা জাস্ট ছোট্ট একটা বিষয় দেখবো, যেটা মানে এটা আমি জাস্ট এই লেকচারে একটু দেখাচ্ছি, বাট পরবর্তীতে আমি অনেক ডিটেলস এগুলো নিয়ে ডিসকাস করবো। এখন ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, সেটা হলো একটা মানে একটু ডিফারেন্টভাবে কাজটা করবো। কি দেখেন এ লিখলাম, লিখার পর কি করি নিউ এ দেই না, নিউ এ দেই, এভাবে লিখতে পারি। আচ্ছা এখানে ইরোটা দিচ্ছে কেন বলেন তো? যে একই রেফারেন্স আছে তাই সেটাকে A1 করে দিলাম, সমস্যা নেই, লিখতে পারি তাই না? অ্যাজ ইউজুয়াল আমরা লিখতে পারি। আমি এখানে বি করে দিলাম আজকে। আমি তার মানে কী হলো দেখেন যে নিউ বি
নিউ বি মানে কি দেখেন বি ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, বি ক্লাসে ডিফল্ট কনস্ট্রাক্টকে ইনভোক করে বি ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এই অবজেক্টটাকে আমরা প্রতিবার কী করি, বি ক্লাসে একটা রেফারেন্সের মধ্যে রেখে দিই, ওই ক্লাসের রেফারেন্সের মধ্যে রাখি। এখন আমি কী করলাম যে আমি বি ক্লাসের রেফারেন্সের মধ্যে না রেখে আমি এই অবজেক্টটাকে এ ক্লাসের রেফারেন্সের মধ্যে রেখে দিলাম। জিনিসটা অদ্ভুত না? হ্যাঁ, এইটা আমরা করতে পারি। যে আমাদেরকে মানে জাভা মানে দ্যাট মিনস এই ওপি কনসেপ্ট আমাদেরকে এটা করতে দেয়, সেটা হলো আমরা সাব ক্লাস, চাইল্ড ক্লাস বা মানে কী বলি, যেটাকে আমরা চাইল্ড ক্লাস বা সাব ক্লাসই বলে থাকি, এই চাইল্ড ক্লাস, সাব ক্লাস বা ডিরাইভ ক্লাসের অবজেক্টকে আমরা সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাসের রেফারেন্সের মধ্যে আমরা রেখে দিতে পারি। এইটাই মানে এইটার মাধ্যমে আমরা রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করবো। কীভাবে করতে পারি দেখেন। তাহলে এখন যদি আমি A1-এর পর ডট দিই, কী কী দেখতে পাচ্ছি? A1 ক্লাসের মধ্যে যে মেথড দুইটা আছে ওই দুইটা না দেখতে পাচ্ছি, যে M1 এবং M2। দেখেন M1 M2 মানে কেমন ঘোলাটে হয়ে গেল বিষয়টা, তাই না? সম্পূর্ণ যে অবজেক্টটা হচ্ছে বি এর, রেফারেন্সটা হচ্ছে আবার এ ক্লাসের। আবার আমি এখান থেকে মানে এই রেফারেন্স ধরে যখন কল করলাম শুধু M1 M2কে পারছি, আমি কিন্তু M3কে পারতেছি না করতে, M3কে আমি করতে পারতেছি না। এই অবস্থায় যদি প্রোগ্রামটা রান করি তাহলে আউটপুট কী হবে সবাই গেস করেন। আমি যখন রান করি তাহলে কি হবে, এই M1 মেথড কোনটা রান হবে, সুপার ক্লাসের না সাব ক্লাসের? কারণ রেফারেন্স একটা ক্লাসের আবার অবজেক্ট আরেকটা ক্লাসের। তাহলে M1 মেথডটা কার মেথডটা এক্সিকিউট হবে, আবার এই M2 মেথডটা কার এক্সিকিউট হবে? ওকে ফাইন, মানে আমি M1টা ধরলাম যে হ্যাঁ M1টা আমার চাইল্ড ক্লাসের মধ্যে নাই, সো M1টা হচ্ছে আমার প্যারেন্টে যেটা আছে ওইটাই রান হবে, সমস্যা নেই, ওইটাই কল হবে। বাট M2 এটা তো প্যারেন্ট ক্লাসও আছে, চাইল্ড ক্লাসও আছে, তাহলে কোনটা এক্সিকিউট হবে, কোনটা রান হবে? ওকে, রান হবে চাইল্ড ক্লাসেরটা। আমরা আপাতত দৃষ্টিতে দেখতেছি সবাই, আমরা মানে আপাতত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো M2 মেথডটা অ্যাকচুয়ালি রান হবে প্যারেন্ট ক্লাসের। এই কোডটুকু দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা M2 মেথডটা মনে হয় রান হবে প্যারেন্ট ক্লাসে, বাট এটা হবে না, এটা হবে চাইল্ড ক্লাসে। দেখেন আমি প্রোগ্রামটাকে রান করি, দেখেন প্রথমটা রান করছে কি সুপার ক্লাসের মেথড, এবং এই M2 মেথডটা কল হয়েছে মানে ওভাররাইড মেথডটা, সাব ক্লাসের মেথডটা কল হয়েছে। এটা কিভাবে হলো? আমি তো এখানে দেখতে পাচ্ছি যে A1 ডট M2 দিচ্ছি, তাহলে তো যেহেতু এ ক্লাসের রেফারেন্স তাহলে এই মেথডটা রান হওয়ার কথা, কিন্তু এটা হলো না কেন, এটা হলো কেন? হ্যাঁ, এখানেই হচ্ছে মেইন খেলাটা, এখানেই হচ্ছে রান টাইম পলিমরফিজমের মেইন খেলাটা। আপনি দেখতে পারবেন একটা, কিন্তু সে ডিফারেন্ট, তার বিহেভিয়ারটা ডিফারেন্ট হয়ে গেছে। আমি মানুষ, আমি লেকচার দিচ্ছি, আবার একটা সময় আমি হয়ে যাচ্ছি প্যাসেঞ্জার, আমি হয়ে যাচ্ছি কাস্টমার। ঠিক একইভাবে আমি দেখতে পাচ্ছি M2টা হচ্ছে A1 ক্লাসের M2টা হচ্ছে A1 ক্লাসের মেথড, বাট এটা অ্যাকচুয়ালি মানে বিহেভ করতেছে মানে ক্লাস বি এর মেথড হিসেবে। এটা কীভাবে হয় দেখেন, এটা হয় যে আমরা ওভারলোডিংয়ের সময় যখন আমরা হচ্ছে এক্সাম্পলগুলো দেখতাম তখন কি হতো, যে আমি যে স্লাইডে, আচ্ছা স্লাইডটা আমি একটু বের করি, আমরা স্লাইডের মধ্যে যে এক্সাম্পলটা দেখেছিলাম যে যখন এটা কল হয় ওবিজে ডট দিয়ে যখন সাব মেথডটা কল করি তখন কম্পাইল টাইমের সময় অ্যাকচুয়ালি চেক করে যে কোন মেথডটা এই দুইটা প্যারামিটার নেয়, কোন মেথডটা তিনটা প্যারামিটার নেয়। দ্যাট মিনস কম্পাইলার এই মানে ডিসিশনটা কম্পাইলার নেয়, কোন মেথডটা এক্সিকিউট হবে সেটার ডিসিশনটা নেয় কম্পাইলার নেয়। বাট এই ক্ষেত্রে কম্পাইলারে কিচ্ছু করা থাকে না, কম্পাইলারের কোনো রেসপন্সিবিলিটি নেই। এখানে সম্পূর্ণ 100% রেসপন্সিবিলিটি হচ্ছে জেভিএমের। হ্যাঁ, কম্পাইলারের একটা রোল আছে, সেটা আমি বলতেছি, বাট এখানে মেইন যে রেসপন্সিবিলিটি বা মেইন যে অ্যাওয়ারনেস সেটা হচ্ছে জেভিএমের। তো এটা কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লেকচার, মানে এই টোটাল ক্লাসের মধ্যে আমি বলবো আজকে এটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লেকচার। সো একটু মনোযোগ সহকারে বোঝার ট্রাই করেন। তো কম্পাইলার এখানে দেখতেছে যে এই A1 রেফারেন্স, দ্যাট মিনস এ ক্লাসের মধ্যে তো M1 এবং M2 দুইটা মেথড এক্সিস্ট করতেছে। দেখেন আমি যদি মানে A1 দিয়ে যখন ডট দিই তখন কিন্তু আমি শুধুমাত্র এই দুইটা মেথডই দেখতে পারি, আমি M3 দেখতে পারি না, বিকজ A1 ক্লাসের মধ্যে এই দুইটা মেথডই লেখা আছে। সো কম্পাইলার ওইটাই চেক করে, কম্পাইলার চেক করতেছে হ্যাঁ মানে এ ক্লাসের মধ্যে দুইটা মেথড আছে, সো কম্পাইলার আমাদেরকে এই দুইটা লিখতে দিচ্ছে, কোনো সমস্যা করতেছে না। বাট যখন প্রোগ্রামটা রান করতেছি তখন একদম রান টাইমের সময়, যখন কম্পাইলারের কাজ শেষ, রান টাইম শুরু হয়ে গেল, রান টাইমের সময় জেভিএম দেখতেছে আচ্ছা এটা কার অবজেক্ট, এই A1 রেফারেন্সটা কার অবজেক্টকে পয়েন্টিং করতেছে। যখন সে দেখতেছে আল্লাহ এটা তো এ ক্লাসের অবজেক্টকে রেফারেন্স মানে পয়েন্টিং করতেছে না, এটা তো পয়েন্টিং করতেছে হচ্ছে বি ক্লাসের অবজেক্টকে। তখন রান টাইমের সময় জেভিএম করতেছি কি যে মানে
যেই ক্লাসের অবজেক্ট ওই ক্লাসের মেথডটাকে সে কল করতেছে, দ্যাট মিনস ওভাররাইড মেথডকে কল করতেছে। এটাই হলো মেইন টেকনিকটা, যে কম্পাইলিংয়ের সময় কোনো প্রবলেম নাই, কম্পাইলার আমাদেরকে করতেও দিবে, বাট রান টাইমের সময় জেভিএম দেখতেছে যে A1 রেফারেন্সটা মানে এই রেফারেন্সটা কোন ক্লাসের অবজেক্টকে পয়েন্টিং করতেছে। সে দেখতেছে যে নিউ বি অবজেক্টকে সে হচ্ছে পয়েন্টিং করতেছে, তাহলে এই বি ক্লাসের মধ্যে যে মেথডটা আছে ওভাররাইডিং মেথড, সেই মেথডটাকে সে কল করবে। বাট যদি এই এ ক্লাসের মধ্যে যদি ভয়েড M2 না থাকতো, যদি এটা না থাকতো, তাহলে কম্পাইলার কখনই আমাকে এই লাইনটা লিখতে দিত না। তখন তখন হচ্ছে কম্পাইলারের হেডেক, কম্পাইলার আমাদেরকে লাইনটা লিখতে দিবে না। বাট যখন এই মেথডটা আসছে, কম্পাইলারের কোনো সমস্যা নেই, মেথড আসছে, প্রবলেম নেই। বাট রান টাইমের সময় চেক করতেছে এই M2 মেথডটা অ্যাকচুয়ালি রান হবে কোনটা, ওভাররাইডিং মেথড, দ্যাট মিনস এই ক্লাস বি এই ওভাররাইডিং মেথডটা কল হবে। এখন কথা হলো, যদি এই মেথডটাকে আমি ওভাররাইড না করতাম, ক্লাস বি এর মধ্যে যদি ওভাররাইড না করতাম, তখন কি হতো, তখন প্যারেন্ট ক্লাসের মেথডটাই কল হতো। তখন মানে রান টাইমের সময় জেভিএম দেখতো হ্যাঁ এটা মানে বি এর অবজেক্ট, বাট বি অবজেক্টের মধ্যে দ্যাট মিনস এই বি ক্লাসের মধ্যে এই মেথডটাকে ওভাররাইড করা হয় নাই। সো রান টাইমের সময় তখন কী হবে, মানে সুপার ক্লাসের মেথডটাই কল হবে। দেখেন সুপার ক্লাসের মেথডটাই কল হচ্ছে। বাট যদি আমি ওভাররাইড করে ফেলি, সেই ক্ষেত্রে অবশ্যই মানে জেভিএম কী করবে, রান টাইমের সময় ওই ওভাররাইড মেথডটাকে তখন সে হচ্ছে মানে কল করবে। ঠিক তখনই এ ক্লাসের মেথডটা হয়ে যাবে ওভাররিডেন মেথড এবং বি ক্লাসের মেথডটা হয়ে যাবে ওভাররাইডিং মেথড। আশা করি আপনারা এই লেকচারটি দেখার পর মানে আর কোনো কনফিউশন থাকার কোনো কথা না, আপনাদের এইটুকু পর্যন্ত আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবং আমরা এই যে বিষয়টা করলাম, যে আমরা মানে সাব ক্লাসের অবজেক্টকে সুপার ক্লাসের মধ্যে রেখে দিতে পারতেছি, এইটাকে বলা হয়ে থাকে, এটা একটা সুন্দর নাম আছে, সেটা হলো আপকাস্টিং। এটাকে আমরা বলতে পারি আপকাস্টিং। তো এখন আপনাদের অনেকের মধ্যে একটা আসতেছে যে আপকাস্টিং বলে যেহেতু কিছু একটা আছে, অবশ্যই তাহলে ডাউনকাস্টিং বলেও একটা কিছু আছে। হ্যাঁ, আপকাস্টিং এবং ডাউনকাস্টিং দুটাই আছে। তাহলে আপকাস্টিং মানে কি, সাব ক্লাসের অবজেক্টকে সুপার ক্লাসের মধ্যে রাখতে পারতেছি, সুপার ক্লাসের রেফারেন্সের মধ্যে। তাহলে ডাউনকাস্টিং কী হবে, মানে সুপার ক্লাসের অবজেক্টকে আমরা সাব ক্লাসের রেফারেন্সের মধ্যে রাখতে পারবো, সেটা কি সম্ভব? বিবি ইকুয়ালস টু নিউ এ, দেখেন সাথে সাথে ইরোর করতেই দিচ্ছে না। কি বলতেছে, অ্যাডেড কাস্ট বি চেঞ্জ টাইপ অফ বি টু 1। তার মানে কি আমাদেরকে এত সোজা ওয়েতে, এত সহজভাবে যেটা আমরা করলাম এক লাইনে, এইভাবে আমাদেরকে করতে দিবে না, আমাদেরকে ডিফারেন্টভাবে করতে হবে। তবে ডাউনকাস্টিং আমরা করতে পারবো, আমরা সুপার ক্লাসের মানে অবজেক্টকে সাব ক্লাসের মধ্যে রাখতে পারবো। বাট এটা টেকনিক আছে, এটা ওয়ে আছে, যেটা আমরা পরবর্তীতে ডিসকাস করবো। আপাতত জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ডাউনকাস্টিং বলে কিছু একটা আছে। ওকে, তো এত কিছু দেখার পর আমি বুঝতে পারছি যে আপনাদের অনেকেরই মনের মধ্যে একটা কোশ্চেন আসতেছে, সেটা হলো যে ভাইয়া আমরা তো এখানে জাস্ট বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন আমরা B.M2 যখন দিচ্ছি তখন আমরা ওভাররাইড মেথডটাকে তো কল করতে পারতেছি, তাহলে এত ঝামেলা করে এই সুপার ক্লাসের রেফারেন্সের মধ্যে সাব ক্লাসে অবজেক্ট রেখে দেন ওখান থেকে আবার আমি কল করতেছি, এত ঝামেলার মধ্যে কেন যাওয়ার দরকার? জিনিসটা তো ইজি, যে আমি মানে প্যারেন্ট ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করে কল করব, আর আমি যদি চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি তাহলে আমি কী করবো, যে আমার যে অ্যাডভান্টেজ সেটা হলো যে আমি প্যারেন্ট ক্লাসের মেথডগুলোও পেয়ে যাচ্ছি, মানে প্যারেন্ট ক্লাসের মেথডগুলোও আমি অ্যাক্সেস করতে পারবো, দেন চাইল্ড ক্লাসের মেথড অ্যাক্সেস করতে পারবো। তাহলে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস তো এটাই, এটাই তো বেস্ট প্র্যাকটিস, তাই না? যে আমি যেহেতু চাইল্ড ক্লাসের মধ্যে সব আছে, সো আমি এই চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলে আমি চাইল্ড ক্লাসের মধ্যে থেকে আমি প্যারেন্ট চাইল্ড দুই ক্লাসেরই সমস্ত পাবলিক মেথডকে আমি অ্যাক্সেস করতে পারতেছি। ওকে ফাইন, তাহলে কেন খামাখা এত কষ্ট করে এই রেফারেন্স মানে একটা ক্লাসের অবজেক্টটাকে আরেকটা ক্লাসের রেফারেন্সের মধ্যে রাখার দরকার কি? হ্যাঁ, এই বিষয়টা বুঝতে গেলে আপনাকে আরও 2-3টা লেকচার দেখতে হবে, এটা একটু রিয়েলাইজ করতে হলে একটু টাইম লাগবে। বাট আপনি যখন একবার রিয়েলাইজ করে ফেলবেন তখন আপনি বুঝতে পারবেন এটা মজাটা কী, বা এটা যে এতটা অ্যাডভান্টেজ। তো দেখা যাচ্ছে কি আপনারা অনেকেই ইউটিউব বা বিভিন্ন মানে যারা আগে জাভা প্র্যাকটিস করেছেন বা শেখার ট্রাই করছেন, অনেকেই হয়তো আপকাস্টিং ডাউনকাস্টিং দেখছেন, মুখস্থ বিদ্যা। হ্যাঁ, এটাকে বলা আপকাস্টিং, এটাকে বলা ডাউনকাস্টিং। অ্যাকচুয়ালি এর রিয়েল অ্যাডভান্টেজ আমার মতে, আমার ধারণার মতে এখন পর্যন্ত ওইভাবে মানে খুব কম সংখ্যক আছে আর কি, মানে ইনস্ট্রাক্টর বা আছে ওয়ার্ল্ডে যে এটাকে ওইভাবে মানে উপস্থাপন করছে আর কি, যে এর অ্যাকচুয়াল অ্যাডভান্টেজটা কি। স্টুডেন্টের মধ্যে এইগুলোই প্রবলেম ক্রিয়েট করে, স্টুডেন্টরা করতেছে মুখস্থ বিদ্যা, প্রোগ্রামিং একদম ধুমাই করলে 1 মাসের মধ্যে কমপ্লিট, বাট এই রিয়েলাইজ করা বিষয়গুলো কেন করতেছি, কী জন্য করলাম, কেন করলাম, এইগুলো বোঝাটাই সবচেয়ে মেইন ফ্যাক্ট। সো এটার জন্য চিন্তা কোনো কারণ নেই, আমরা নেক্সট ডে কয়েকটা লেকচার আমরা আপকাস্টিং ডাউনকাস্টিং এগুলো অনেক ভালোভাবে বুঝবো কিছু এক্সাম্পলের মাধ্যমে, তখন আপনি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারবেন যে আসলে এটা করে এর অ্যাডভান্টেজটা কী। ওকে, তো আজকের মধ্যে এখানে এটুকুই, অনেক বড় হয়ে গেছে লেকচারটা।
So stay connected with me to see my next lecture. Thank you again.